তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের আজাদি দিব, দিল্লি চলো। এই ধরনের নারা দিয়েছেন। নেতাজি জুগাল লাগিয়ে হিটলারের সাথেও দেখা করেন, আর সেখানে তাকে প্রপোজাল দেন যে আপনি যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির সৈনিকদের বন্দী করে রেখেছেন তাদেরকে আপনি আমাকে দিয়ে দেন, আমরা মিলে ব্রিটেনের বিরুদ্ধে লড়াইয়ে লড়ব। এবং হিটলার এই ব্যাপারটা মেনে নেন। আর সুভাষ চন্দ্র বসু যিনি ছিলেন, তিনি ইন্ডিয়ার কোনে কোনে স্বাধীনতার যে অ্যাক্টিভিটি গুলো ছিল সেগুলো খুব দ্রুত বাড়াচ্ছিলেন। এই কারণে তাকে ডিসেম্বর 1940 সালে ব্রিটিশরা জেলে ঢুকিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়েও তিনি হাঙ্গার স্ট্রাইক ইত্যাদি করতে থাকেন। তাকে তাদের নিজের বাড়িতেই বন্দী করে পুলিশ ও গুপ্তচর বসিয়ে দেওয়া হয় যাতে কোনো অ্যাক্টিভিটি না করতে পারেন। কিন্তু সুভাষ চন্দ্র বসু কি করেন, তিনি নিজের ছদ্মবেশ বদলে যেভাবেই হুক সেখান থেকে পালিয়ে যান এবং এরপর তিনি দুশ্মনের দুশ্মন বন্ধু এই প্ল্যান করে আফগানিস্তান এবং রাশিয়ার পথ হয়ে ডিসেম্বর 1941 জার্মানির কাছে পৌঁছান, যারা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। যখন সুভাষ চন্দ্র বসু জার্মানিতে পৌঁছান তখন সবাই তাকে নেতাজি নামে ডাকতে শুরু করে এবং এরপর নেতাজি জাপানের উদ্দেশ্যে রওনা দেন। ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে গিয়ে সুভাষ চন্দ্র বসু নিজের মতো করে ইন্ডিয়ার লড়াই লড়ছিলেন। অন্যদিকে ইন্ডিয়ার বাইরে সুভাষ চন্দ্র বসু নিজের প্ল্যানিং প্রস্তুত করেছিলেন। তিনি জার্মানিতে সরাসরি হিটলারের সাথে কথা বলার পর সরাসরি জাপানে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি সেখানকার প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করেন এবং সেখানে একই প্রপোজাল দেন যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির যত ওয়ার প্রিজনার আছে তাদের ফেরত চান। এভাবে তিনি নিজের আজাদহীন ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বানিয়ে ফেলেন। এই আর্মি বানানোর তার মূল উদ্দেশ্য ছিল এই আর্মি গিয়ে ইন্ডিয়ার ভিতরে ব্রিটিশদের সাথে লড়বে। এতে তিনি একটি অল উইমেন ইউনিটও তৈরি করেছিলেন। এই রেজিমেন্টের নাম দেওয়া হয়েছিল ঝাঁসির রানী রেজিমেন্ট। এই আর্মিতে যত লোক ছিল তারা অত্যন্ত উৎসাহী ছিল এবং এরপর সুভাষ চন্দ্র বসু ঘোষণা করেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এতে আজাদহীন ফৌজ জাপানের সাথে আছে এবং কিছুদিন আগেই জাপান আন্দামান নিকোবর আইল্যান্ড যেটা ছিল সেটি কিছু শর্তে সুভাষ চন্দ্র বসুকে দিয়ে দেন এবং সুভাষ চন্দ্র বসু সেখানে গিয়ে তিরঙ্গা পতাকা লেহন করে দেন। আর এই আন্দামান নিকোবরে ব্রিটিশরা আগে কালাপানির সাজা দিত। যত ইন্ডিয়ানকে এই সাজা দেওয়া হতো তাদের এখানেই বন্দী রাখা হতো। এই লোকদেরও নেতাজি নিজের ফৌজে সামিল করে নেন এবং নিজেই আজাদহীন ফৌজকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের আজাদি দিব, দিল্লি চলো। এই ধরনের নারা দিয়েছেন। এরপর মার্চ মাসে 1944 সালে নেতাজি জাপানকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ার দিকে প্রবেশ করেন। তারপর ব্যাটল অফ কোহিমা ও ব্যাটল অফ ইম্পল এই যুদ্ধ হয়। ব্রিটিশদের সাথে সুভাষ চন্দ্র বসুর আজাদহীন ফৌজের 1 মাস লড়াই চলে। এরপর 14 এপ্রিল 1944 মৌরাঙ্গে আজাদহীন ফৌজ জয় পায় ও নিজের পতাকা তুলে এবং 2-3 মাসের মধ্যে মণিপুর, নাগাল্যান্ড এগুলোর অনেক এলাকা আজাদহীন ফৌজ দখল করে নেয়। কিন্তু এর মধ্যে একটা সমস্যা দেখা দেয়। জাপানের উপর নিউক্লিয়ার বোমা ফেলা হয়, জাপান আত্মসমর্পণ করে, কিন্তু আজাদহীন ফৌজ লেগেই থাকে। কিন্তু জাপান পিছিয়ে যেতেই ফৌজের অস্ত্র, খাবার সবকিছুর সরবরাহে সমস্যা তৈরি হয় এবং পরে বাধ্য হয় আজাদহীন ফৌজকে আত্মসমর্পণ করতে হয়। এখন ব্রিটিশরা অবশ্যই এই ফৌজের বিরুদ্ধে জিতে যায়, কিন্তু তাদের উপর আন্তর্জাতিক চাপ খুব বেশি বেড়ে যায়। বাকি দেশগুলো আলোচনা শুরু করে যে ইন্ডিয়ার ভিতরে মানুষের সাথে যা করা হচ্ছে তা ঠিক নয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।